আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আবু সাইদ হত্যায় গ্রেপ্তার 2 পুলিশের 4 দিনের রিমান্ড। জানিয়ে দিব ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি। আরো জানিয়ে দিব সত্যিই কি বাড়ছে বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব। এবং আরো জানিয়ে দিব নির্বাচনে আগে 34,000 কোটি টাকা শুল্ক ছাড় দেয় আওয়ামী সরকার। এদিকে জিয়া মাজারে সরানোর পরিকল্পনা শেখ হাসিনা চূড়ান্ত করছিলেন। সর্বশেষ জানিয়ে দিব রাষ্ট্রপতির দুবাই কানেকশন ও মালয়েশিয়ার সেকেন্ড হোম নিয়ে কৌতূহল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আবু সাইদ হত্যায় গ্রেপ্তার 2 পুলিশের 4 দিনের রিমান্ড। ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত 2 পুলিশ কর্মকর্তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত। তারা হলেন পুলিশ সহকারী উপপরিদর্শক SI মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়। মঙ্গলবার 10 সেপ্টেম্বর আবু সাইদ হত্যায় সংশ্লিষ্টরা থাকায় 2 পুলিশ সদস্যের 5 দিনের রিমান্ড আবেদন করছে PBI রংপুর। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের 2 এর বিচারক আসাদুজ্জামান তাদের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করছে PBI রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন। এর আগে সোমবার দুজনকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারের পর তাদের PBI এর কাছে স্থানান্তর করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় PBI পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন বলেন, এই 2 সদস্য আগে থেকে পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। তাদের গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করছে। এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাইদের পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায় রংপুর মেট্রোপলিটন থানায় গত 19 আগস্ট মামলা হয়। এই মামলায় আসামি SI মোহাম্মদ আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মামলার তদন্তকারী কর্মকর্তাদের রিকিউজিশনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার 9 সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হওয়া SI আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গত 3 আগস্ট বরখাস্ত করা হয়েছিল। গত 16 জুলাই দুপুরে কোঠা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ নিহত হয়। এই ঘটনায় গত 18 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, বিদ্যালয় প্রশাসন, শিক্ষক সহ 16 জনের নামে এবং অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা দায়ের করেন। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি। দিনমজুর আব্দুর রশিদ গুলিবিদ্ধ হাসপাতালের বেডে যখন ছটফট করছেন, তখন স্ত্রী রত্নার গর্ভে জন্ম নেয় একটি শিশু সন্তান। চরম দুশ্চিন্তায় পড়ে যায় রত্না। স্বামী আব্দুর রশিদকে বাঁচাতে অনেক টাকা প্রয়োজন, তবে টাকা পাবে কোথায়? তার নাভির নিচে 9টি এবং পায়ে কয়েকটি ছোরা ঘুরিয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন করতে হবে। অভ্যন্তরায় না মাত্র 25,000 টাকার বিনিময়ে তার 3 দিনের শিশু সন্তানকে তুলে দেন কুড়িগ্রামের এক নিঃসন্তান পরিবারের কাছে। জানা গেছে, গত 4 আগস্ট দুপুরে দিনাজপুর সদর হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছাড়া গুলিতে আহত হন দিনমজুর আব্দুর রশিদ। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যান তিনি। অবস্থার অবনতি হয় 8 আগস্ট দিনাজপুর এম রহিম উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে পরদিন শুক্রবার তার অপারেশন করা হয়। এর পরদিন শহরের রাজবাড়ী এলাকায় নিজ বাসায় কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ রোকেয়া বেগম। কিন্তু অসহায় এই নারী হাসপাতালে স্বামীর চিকিৎসা চালানোর জন্য 12 আগস্ট রংপুর এক দম্পতির কাছে 25,000 টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করতে বাধ্য হন। সেই টাকা দিয়ে কোনো মতে স্বামীর চিকিৎসা চালাতে হলেও 1 মাস পর আরেকটি অপারেশন করতে বলছেন চিকিৎসকরা। এই অবস্থায় দিনমজুর আব্দুর রশিদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন জামায়াত ইসলামী। নবজাতকের মা রোকেয়া বেগম বলেন, গত 4 আগস্ট আন্দোলনে আমার স্বামী গুলি লাগে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে আমার স্বামীর অপারেশন হয়। অপারেশনের পর আমার স্বামীর অবস্থা খুবই খারাপ ছিল। এর মধ্যে আমার বাচ্চা হয়। সেই সময় হাতে টাকা ছিল না, স্বামীর চিকিৎসা করাতে হবে, তাই 3 দিনের বাচ্চাকে 25,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিছি। সেই টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করছি। খারাপ তো লাগবে, কিন্তু সেই সময় কোনো উপায় ছিল না। স্বামীকে তো বাঁচাতে হবে, স্বামীকে আরো অপারেশন করতে হবে, সুস্থ হতে আরো 2-1 বছর লাগবে। নিজের কোনো জায়গা জমি নেই, মানুষের বাসায় থাকি। সরকারের কাছে অনুরোধ, আমার স্বামী যেন সুস্থ হয়ে কিছু করতে পারে।
সত্যিই কি বাড়ছে বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব? বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে প্রায় ২৫ বছরের মিত্রতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দল দুটির মধ্যে দেখা যাচ্ছে নানা বিষয়ের মতবিরোধ। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায় এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনেই, যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনে আয়োজনের সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মন্তব্য। শেখ হাসিনার সরকার পতনের পর দীর্ঘ ২৫ বছর রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈর সম্পর্ক তৈরি হলো সেটি নিয়ে উঠছে নানা প্রশ্ন। গত সপ্তাহে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলছেন এই ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সঙ্গে তাদের বোঝাপড়ার কোনো সংকট নেই। অন্যদিকে বিএনপি পন্থী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন জামায়াত অন্য রাজনৈতিক দলের মতোই একটা দল, বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধের প্রশ্ন আসবে কেন? গত ৩ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সময় জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গত ১৫ বছরের জামায়াত ইসলামীর উপর আওয়ামী লীগ সরকারের যে নির্যাতন করছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। জামায়াতের আমির এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে। যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তব্য স্পষ্ট করে বলেন প্রতিশোধ নেওয়া মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করছেন তার বিরুদ্ধে মামলা হবে, শাস্তি হবে। এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গত ২৮ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের আমির। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার দেশ আমাদের খুবই প্রয়োজন। প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করবেন না। জামায়াতের আমির এসব বক্তব্যের তীব্র অসন্তোষ দেখা দিয়েছে বিএনপিতে। গত রোববার সাতক্ষীরার বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি জামায়াত ইসলামীর নাম উল্লেখ না করে তিনি জামায়াতের আমিরের বক্তব্য প্রসঙ্গ টানেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত কয়েকদিন দেখছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সে কারণে তারা বিভ্রান্ত ছাড়াই এরকম কিছু কথাবার্তা বলছেন। এই অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। নির্বাচনের আগে ৩৪,০০০ কোটি টাকার শুল্ক ছাড় দেয় আওয়ামী লীগ সরকার। নির্বাচনের আগে বছরের ব্যবসায়ীদের সবচেয়ে বেশি শুল্ক ছাড় দিয়েছিল সদ্য সাবেক আওয়ামী লীগ সরকার। ব্যবসায়ীদের খুশি করতে এক শুল্ক ছাড় দেওয়া হয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরছে। নির্বাচনের ঠিক আগেই বছরে অর্থাৎ ২০২২-২৩ অর্থ বছরে সব মিলিয়ে প্রায় ৩৪,০০০ কোটি টাকা শুল্ক ছাড় দেওয়া হয়েছিল। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এক বছরে এত শুল্ক ছাড় আগে কখনো দেখিনি। চলতি ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগে বছরে মূলত ব্যবসায়ী সমাজের সমর্থন পাওয়ার জন্য বিভিন্ন খাতে শুল্ক ও কর ছাড় দেওয়া হয়েছিল বলে মনে করেন এনবিআর এর শুল্ক কর্মকর্তারা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ শুল্ক কর ছাড় কমানোর শর্ত রয়েছে। ওই বৈশ্বিক ঋণদাতা সংস্থা ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের শর্ত হিসেবে কর ছাড় কমাতে বলছেন। সংশ্লিষ্টরা মনে করছেন শুল্ক কর ছাড় যৌক্তিক করা প্রয়োজন। শুল্ক ও কর ছাড় যৌক্তিক করা হলে স্থানীয় উৎস থেকে রাজস্ব আহরণ বাড়বে। আইএমএফ এর সেই শর্ত পূরণ করতে গত ৩ বছর যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে সেটির হিসাব করছে এনবিআর। এর ভিত্তিতে এনবিআর এর শুল্ক বিভাগ সম্প্রতি একটি প্রতিবেদন চূড়ান্ত করছে। এতে দেখা যায় গত ২০২২ ও ২৩ অর্থ বছরের সব মিলিয়ে ৩৩,৭২৯ কোটি টাকার শুল্ক ছাড় দেওয়া হয়, যা আগের বছরের তুলনায় ৫,৫০০ কোটি টাকা বেশি। এর আগে ২০২১ ও ২২ অর্থ বছরের শুল্ক ছাড়ের পরিমাণ ছিল ২৮,২২৮ কোটি টাকা। সেটি ছিল তার আগের ২০২০ ও ২১ অর্থ বছরের চেয়ে ৬,০০০ কোটি টাকা বেশি। সেবার সব মিলিয়ে ২৩,০০৩ কোটি টাকার ছাড় দেওয়া হয়। জিয়ার মাজার সরানোর পরিকল্পনা শেখ হাসিনা চূড়ান্ত করছিলেন। প্রায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্ডিমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের আলোচনা ছিল। শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল, যা আগামী বছরের গোড়ার দিকে বাস্তবায়ন করা হতো। তবে তার সেই ইচ্ছা বাস্তবায়ন হওয়ার আগেই গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়তে বাধ্য হন শেখ হাসিনা। সরজমিনে দেখা যায় জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে অভ্যুত্থানে একাধিক বৈঠক হয়। বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার একান্ত ইচ্ছার এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। কয়েক বছর ধরে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলেছিলেন আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়। শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলেন। শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারা এ বিষয়ে সক্রিয় হন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষ করেন শেখ হাসিনা সহ দলের নেতারা।
রাষ্ট্রপতি দুবাই কানেকশন এবং মালয়েশিয়ার সেকেন্ড হোম নিয়ে কৌতূহল। সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মালয়েশিয়ার সেকেন্ড হোম দুবাইতে পার্টনারশিপ ব্যবসা এবং সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি থাকার খবর নড়চড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এই নিয়ে রীতিমতো তোলপাড় শুরু করছে। বিশেষ করে প্রেসিডেন্টের দুবাই কানেকশন নিয়ে দেখা দিয়েছে নানা কৌতূহল। গত মার্চের সর্বশেষ দুবাই সফর করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সে সময় দুই রাষ্ট্রের যথাযথ প্রোটোকলে তিনি পারিবারিক পরিজন নিয়ে সেখানে 2 রাত কাটান। পরিভ্রমণ করে সংযুক্ত আরব আমিরাতে আকাশচুম্বী ভবনে বুর্জ খলিফায় তার সামনে ছিল রিজার্ভ ক্রুজ এবং গালা ডিনারের আয়োজন। সেখানে আরব আমিরাতে বড় বিনিয়োগকারী প্রেসিডেন্ট প্রত আশরাদ আনান রানিও অংশ নেন। দায়িত্বশীল কূটনৈতিক সূত্রের মতে বিদেশে রাষ্ট্রপতির সহায় সম্পত্তি থাকার তথ্যের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর সরকারের একাধিক সংস্থা বিস্তৃত তদন্ত শুরু করছেন। বিষয়টি নিয়ে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় নয় বরং সরকারের অন্য অর্গান এ নিয়ে কাজ করছেন জানিয়ে উপদেষ্টা বলেন, বিষয় খুবই সংবেদনশীল। সরকার যথাযথ কর্তৃপক্ষ এটা দেখছে। এছাড়া কোনো এক পর্যায়ে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্ত করা হবে। বিষয়টির আইনগত অনেক দিক রয়েছে। প্রেসিডেন্টের নিজের ব্যাপার আছে, সার্বিক বিবেচনা এ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ থেকে নড়াচড়া দিয়ে কাজ করতে চান না। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুরিসডিকশনের মধ্যেও পড়ে না। তবে সংযুক্ত আরব আমিরাতের দায়িত্বশীল কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে রাষ্ট্রপতির একমাত্র ছেলে রনি দুবাইতে ব্যবসায় রয়েছে। সেটার সূত্রে ধরেই দুবাইতে একটি কোম্পানির রাষ্ট্রপতি বিনিয়োগ এবং আমিরাতের রেসিডেন্সি বা বসবাসের অনুমতি পেয়েছেন তিনি। গত মার্চে রাষ্ট্রপতির চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পথে 3 দিনের ছেলের সঙ্গে দুবাইতে কাটান। প্রেসিডেন্ট 3 দিন দুবাইতে থাকলেও এ নিয়ে দেশি বিদেশি মিডিয়ার কোনো খবর প্রচার হয়নি। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভার্সাস প্রেসিডেন্টের যাত্রা এবং লন্ডনে পৌঁছার খবর প্রচার করছিলেন।